দর্শক, রাত পোহালেই নতুন একটি বছর শুরু হবে, আর একটি বাংলা বছর, পহেলা বৈশাখ। সবাইকে একটু আগাম কয়েক ঘন্টা পরেই যদিও বছরটি শুরু হবে, আগাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজরুম সংলাপ। এই অনুষ্ঠানে আমরা সংবাদ এবং সংবাদপত্রের পর্যালোচনা আপনাদেরকে শোনাই। আলোচনায় যাওয়ার আগে প্রথমেই আমি আনোয়ার সাদি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদেরকে নিউজ 24-এর রাত 10টার সংবাদের প্রধান শিরোনামগুলো জানিয়ে দিই। বর্ষবরণের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক বা সংঘাত নেই, বিতর্ক সংঘাত তৈরি না করার আহ্বান প্রধানমন্ত্রীর। ধর্মীয় অনুভূতির সাথে কোনো সংঘাতপূর্ণ নয় এবং সংঘাতের জন্য কেউ চেষ্টা না করেন। হেফাজতের সঙ্গে আপোষ গণতন্ত্রের জন্য হুমকি, বলছেন মেনন। আওয়ামী লীগ সমঝোতা করেনি, মন্তব্য ওবায়দুল কাদেরের। অসাম্প্রদায়িক গণতান্ত্রিক অগ্রযাত্রার পক্ষে সহায়ক নয়। সাম্প্রদায়িক শক্তির সাথে আপোষ, এটা হাস্যকর। রাত পোহালেই বাংলা নতুন বছর, পহেলা বৈশাখ উদযাপনে প্রস্তুত জাতি, নিরাপত্তা জোরদার। হাইকোর্টে খালেদার 4 মামলার রায় স্থগিত, 2 দুর্নীতি মামলার শুনানিও পেছালো। বিএনপির ঢাকা মহানগর কমিটি চূড়ান্ত, আন্দোলন জোরদার করতে নেতৃত্ব পাচ্ছেন তরুণরা। এক ঝলকে আরও বেশ কয়েকটা টেলিভিশনের প্রধান প্রধান শিরোনাম আমরা দেখে নিতে পারি। কাল পহেলা বৈশাখ, বর্ষবরণে প্রস্তুত দেশ। প্রথমবারের মতো শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা। গড়ে তোলা যায় বাঙালি সংস্কৃতি চর্চা করার জন্য, তাদেরকে সেজন্যই এবং সরকারি প্রজ্ঞাপনের কারণে আমরা আরও উৎসাহিত। আমাদের স্কুলের পক্ষ থেকেও পয়লা বৈশাখের যা যা করণীয় সেগুলো আমরা করব। নববর্ষের নানা আয়োজনে বাড়তে নিরাপত্তা, হামলার কোনো ঝুঁকি নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গল শোভাযাত্রার সাথে ধর্মকে জড়িত না করে শান্তিপূর্ণভাবে বর্ষবরণের আহ্বান প্রধানমন্ত্রীর। জীবন নিয়ে নয়, জীবন বাঁচাতে হবে, এটাই তো ইসলামের শিক্ষা। এতিমখানা দুর্নীতির 2 মামলায় আদালতে খালেদা জিয়া আবারও বিচারকের প্রতি অনাস্থা। একটা কেস যেহেতু ট্রান্সফারের জন্য হাইকোর্ট অর্ডার দিয়েছে, কাজে সেই জাজ এই বর্তমান জিয়া চ্যারিটেবল ট্রাস্টের কেস করা আপনার জন্য সঠিক হবে না। যেহেতু আগে আপনার বিরুদ্ধে আমরা অনাস্থা দিয়েছিলাম, সুতরাং এটাতেও আমরা ন্যায় বিচার পাবো না, এই কারণে তারা উচ্চতর আদালতে যাবেন। হঠাৎই তাপদাহে পুড়ছে পুরো দেশ। 16 এপ্রিলের পর কালবৈশাখী দিয়ে কমবে তাপমাত্রা। মার্চ মাস চলে গেছে, এখন এপ্রিল মে মাস পর্যন্ত কমবে, সেই ধরনের কন্টিনিউ করবে। বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ কাল, মৌলবাদের চোখ রাঙানি উপেক্ষা করেই মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। এখানে কোরাস সলো অনেক প্রায় 30টা মতন আইটেম আমাদের থাকে। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সমগ্র দেশবাসীকে, সাথে সাথে আজকে এই এমপি থিয়েটার এবং ফাউন্টেন, এটাও আমি মনে করি নববর্ষের একটা উপহার। হাতির ঝিলের 2টি নান্দনিক স্থাপনা নববর্ষের উপহার বললেন প্রধানমন্ত্রী। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণের সুদ স্থগিতের আশ্বাস। প্রধানমন্ত্রীর ঘোষণার একদিন পরই কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান করে প্রজ্ঞাপন জারি। উন্নয়নের খোঁড়াখুঁড়িতে দুর্ভোগে মিরপুরবাসী, মেট্রো রেলের মূল কাজ শুরু হলে বিকল্প সড়ক ব্যবহারের পরিকল্পনা কর্তৃপক্ষের। বাঙালির প্রাণে নতুন বছরের আগমনী ধ্বনি স্বাগত জানানোর অপেক্ষায় চারুকলা রমনা বটমূল, বদলেছে গ্রাম বাংলার চৈত্র সংক্রান্তির আয়োজন। এমপি থিয়েটার ও ফোয়ারা উদ্বোধন করে জনগণকে নববর্ষের উপহার দিলেন প্রধানমন্ত্রী। বললেন, পহেলা বৈশাখের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। দুর্নীতির 2 মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন হয়নি,
আদালত পরিবর্তনে হাইকোর্টে যাওয়ার পদক্ষেপ। ফৌজি নেতা মুফতি হান্নানদের রাজনৈতিক প্রশ্রয় আর বিচারের দীর্ঘসূত্রতায় বিস্তার ঘটে জঙ্গিবাদের, অভিমত বিশ্লেষকদের। মাহবুবুর রহমানকে পিডিবিএফ এর এমডি বানাতে নেওয়া হয়েছিল সাজানো পরীক্ষা, যোগ্যতায় ছিল না অন্য দুই প্রার্থীর, দোষীদের বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এবার আমাদের দুজন আমন্ত্রিত আলোচকের সঙ্গে পরিচয় করে দিয়ে আমার সঙ্গে রয়েছেন জনাব সৌরভ হাসান, যুগ্ম সম্পাদক প্রথম আলো, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং আমার সঙ্গে রয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জনাব গোলাম কুদ্দুস, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমার হাতে বেশ কয়েকটি সংবাদপত্র এসে পৌঁছেছে, বিশেষ করে তিনটি, আমি সেগুলো শিরোনাম চট করে জানিয়ে দিই। কালের কণ্ঠ, সংগ্রাম ছাড়া বাঙালির অধিকার প্রতিষ্ঠা পায়নি, এটি যতীন সরকার লিখেছেন। স্বর্ণযুগে ফিরছে বৈশাখী উৎসব, দেশি পণ্যের তুমুল বেচাকেনায় চাঙ্গা অর্থনীতি। ক্ষোভ আর হতাশায় বিদ্ধ শেখ হাসিনার হেফাজত সমর্থন, সুপ্রিম কোর্টের ভাস্কর্য নিয়ে ভুল ব্যাখ্যা চলছে, দেশে দেশে ন্যায় বিচারের প্রতীক জাস্টিসিয়া। ডেইলি সান, নেশন সেলিব্রেটস পহেলা বৈশাখ টুডে। হেল্প এলিমিনেট মিলিটেন্সি ফ্রম কান্ট্রি, পিএম টু পিপল। বাংলাদেশ প্রতিদিন, হেফাজতের সঙ্গে কম্প্রোমাইজ করেনি, কথাটি বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 96তে অধ্যাপক মুজাফফর। গাজীপুরের মেয়রের বরখাস্ত স্থগিত। মূল প্রতিবেদন, হেফাজত বিতর্কে 3 মন্ত্রী। রাজনৈতিক অঙ্গনে আবারও হেফাজতে ইসলামের দাবি, আল্লামা শফির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং এর প্রতিক্রিয়ায় 3 মন্ত্রীর লিখিত মতামত প্রকাশে বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রগতিশীল রাজনৈতিক সাংস্কৃতিক মহল 3 মন্ত্রীর প্রশংসা করলেও প্রশ্ন উঠেছে, মন্ত্রীরা শপথ নেওয়ার পর সরকারের সমালোচনা করে তাদের অনুভূতি আলাদা ব্যক্ত করতে পারেন কিনা, এতে তাদের শপথ ভঙ্গ হয় কিনা, এসব বিতর্ক এখন ঘুরপাক খাচ্ছে সব মহলে। এখানে চারজনের কথা দেয়া হয়েছে। রাশেদ খান মেনন বলেছেন যে বাধা গণতান্ত্রিক অগ্রযাত্রাতেও প্রধানমন্ত্রীর বক্তব্যকে চ্যালেঞ্জ করা হয়েছে, এটি বলছেন জাফর ইমাম। মন্ত্রীদের পদে থাকার অধিকার নেই বলছেন কাজী ফিরোজ রশিদ। মন্ত্রিসভায় থেকে এমন কথা বলা উচিত নয় বলছেন আব্দুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আমি আলোচনা আপনাকে দিয়ে শুরু করি। জনাব সৌরভ হাসান, ঘটনার শুরু হয়েছিল আপনার পত্রিকায় প্রথম আলোতে, সেখানে রাজনীতিতে অশনি সংকেত এই শিরোনাম দিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়েছে, যেটি নিয়ে আলোচিত হয়েছে, এবং সেখানে সরকারের মন্ত্রীরা সরকারেরই সমালোচনা করেছেন। কিন্তু এখন বাংলাদেশ প্রতিদিনও আমরা একটি প্রতিবেদন দেখতে পাচ্ছি যেখানে বলা হয়েছে যে তাতে করে মন্ত্রীদের শপথভঙ্গ হয়েছে কিনা সেই সমালোচনাও উঠছে এখন। তাহলে বিষয়টি কি দাঁড়ালো? ধন্যবাদ। প্রথমত প্রথম আলোর প্রকাশিত তাদের মন্তব্যে সরকারের কোনো সমালোচনা করা হয়নি। তারা বলেছে সরকারের কোনো সিদ্ধান্তের সমালোচনা করা হয়নি, কোনো সিদ্ধান্তের বিরোধিতা করা হয়নি। তারা বলেছেন একটি অনুভূতির কথা। না, এখানে বিশেষ করে ধরেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, তিনি এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনার পহেলা বৈশাখের অনুষ্ঠান সূচি রাতে না করে কিছুটা আগে শেষ করে দেওয়া সন্ধ্যার মধ্যে, সেই বিষয়টাতে তিনি নাখোশ। তাহলে তিনি সেই মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, তিনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন, এবং তিনি নিজেই আবার নিজের বিরক্তি প্রকাশ করছেন, সেটি তো সরকারের সিদ্ধান্তের বাইরে যাওয়া। তিনি যেমন কোন সময়ে অনুষ্ঠান চলবে বা কোন সময় পর্যন্ত চলবে না, সেটা কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব নয়, এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। এবং মন্ত্রণালয়ের যখন দায়িত্ব, তখন কিন্তু এটা আবার যখন পৃথক দায়িত্ব যার যার মন্ত্রণালয়, তখন কিন্তু পুরো সরকারের সিদ্ধান্তের বিষয় না। এটি কোনো মন্ত্রণালয় পরিপত্র জারি করে বা মন্ত্রণালয়ের দরকার নাই। ঢাকার ডিএমপি যে কমিশনার, তিনি কিন্তু এই কাজটি করতে পারেন বা করে থাকেন। বিষয়টা হচ্ছে যে এই যে বিতর্ক আনা হয়েছে, আমার মনে হয় যে অহেতুক। কারণ যে বিষয়টার সাথে সমগ্র জাতির আবেগ জড়িত, এবং পহেলা বৈশাখ বাঙালির চেতনা, বাঙালির ঐতিহ্য, বাঙালির ইতিহাস, বাঙালির সংস্কৃতি যে ধারণ করে, সেই সংস্কৃতির উপর কোনো পক্ষেরই আঘাত আসুক বা সেই সংস্কৃতির চর্চাটা ব্যাহত হোক। আমরা পাকিস্তান আমলে যেটি প্রতিবাদের ভাষা ছিল, আপন সত্তা বিকাশের হাতিয়ার ছিল, সেখানে যদি কোনো রকম বাধা আসে, এবং যে শক্তি এই কাজটি করেছে, সেই শক্তি কিন্তু শুধু পহেলা বৈশাখ না, বাঙালির যা কিছু অর্জন, বাংলাদেশের যা কিছু অর্জন, প্রগতির যা কিছু অর্জন, সংস্কৃতির যা কিছু অর্জন, সবটাই অস্বীকার করে আসছে।
এবং তারা এর আগে যে ঘটনাটি ঘটেছে যে তারা পাঠ্যপুস্তকের কিছু প্রগতিশীল লেখকের এবং দুর্ভাগ্যজনকভাবে যারা সংখ্যাগুরু সম্প্রদায়ের নন সেই নামি দামি লেখকদের, সেই সম্প্রদায়ের তাদের লেখার ব্যাপারে আপত্তি জানিয়েছে এবং সেটি পাঠ্যপুস্তকে আমরা পরবর্তী সময়ে দেখলাম যে পাঠ্যপুস্তকে সেটা বর্জন করা হয়েছে। সেটি শুরুটা কিন্তু সেখান থেকে, পরবর্তী আসলো ভাস্কর্য। প্রধানমন্ত্রী কোনো সিদ্ধান্ত দেননি, কিন্তু প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন যে প্রধান বিচারপতির সাথে আলোচনা করবেন। আর যে 3 জন মন্ত্রীর বক্তব্য ছাপা হয়েছে সেখানে কিন্তু সরকারের কোনো সিদ্ধান্তের বিরোধিতা করা হয়নি। বলেছে যে এটি যে যা হচ্ছে বা যদি এই ঘটনা ঘটে, যদি আমরা আপোষ করি, যদি আওয়ামী লীগ আপোষ করে, তার পরিণামটা ভালো হবে না, পুরো জাতির জন্যই ভালো হবে না। আমি মনে করি তারা উদ্বেগের কথা জানিয়েছে এবং এটা যে কোনো সেই মন্ত্রিসভায় থাকুন বা না থাকুন জানাতে পারে। আর যারা মন্তব্য দিয়েছেন, একজন হচ্ছে জাতীয় পার্টির, যে জাতীয় পার্টি এই বাঙালি সংস্কৃতির তারা ধারণ করে না, ইসলামী জোটের এখন নতুন তারা যাত্রা করতে যাচ্ছে। আর একজন হচ্ছে আওয়ামী লীগ ছেড়ে জাতীয় পার্টিতে গিয়েছিলেন। আরেকজন মন্ত্রী, আরেকজন ক্ষোভ হচ্ছে যে মন্ত্রিসভায় থেকে করতে পারে না। এটাও আমি মনে করি রাশেদ খান মেনন তিনি বলছেন যে সাম্প্রদায়িক শক্তির সঙ্গে রাজনৈতিক আতাত অশনি সংকেত তো বটেই এবং সেটি গণতন্ত্রের জন্য ভালো নয়, তাই বলছেন তিনি। হ্যাঁ, তার আতাত, কিন্তু এখন সরকারের সঙ্গে যখন একটা সম্পর্ক হয় তখন কিন্তু সরকার সিদ্ধান্ত একই সঙ্গে যে প্রশ্নটি বলা হচ্ছে, যে কথাটি অন্য এই 3 জন নেতা বলেছেন, এখন ধরেন একজন মন্ত্রী যদি বলেন যে হেফাজতের সঙ্গে একটি বৈঠক হয়েছে, তাদের সঙ্গে কথা হয়েছে, এখন একজন মন্ত্রী বলছেন যে এটা সমঝোতা যদি তাদের সঙ্গে হয় তাহলে সেটি ভালো নয়। আবার ধরেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন যে না, হেফাজতের সঙ্গে আওয়ামী লীগের সমঝোতা হয়নি। আচ্ছা, এখন যদি হেফাজতের সমঝোতা হয়নি, সমঝোতা না হলে তো আর কোনো সমস্যা থাকে না। কথা হচ্ছে মানুষের এই পুরোটা দিন যে মানুষের গতকাল থেকে যে উদ্বেগ, উৎকণ্ঠা এবং সংশয়, সেই জায়গাটাই হচ্ছে ওখানে যে আওয়ামী লীগ হেফাজতের সাথে আপোষ করে যদি ফেলে তাহলে মানুষের ভরসাস্থল কোথায়, ভরসা কোথায়, মানুষ কোথায় তার বাঙালির চেতনা, বাঙালির যে ঐতিহ্য, বাঙালির ইতিহাস এবং জাতীয়তাবাদ, যে আওয়ামী লীগ বাঙালি জাতীয়তাবাদকে বাংলাদেশের মৌলনীতির একটি করেছে, সেই বাঙালি জাতীয়তাবাদের অন্যতম ভিত্তি হচ্ছে পহেলা বৈশাখ, নববর্ষ, আমাদের জাতীয় উৎসব এবং বলা যায় একমাত্র ধর্মনিরপেক্ষ উৎসব। অন্য অনেক উৎসব আছে রাষ্ট্রীয় উৎসব বা আমাদের ইতিহাসের অনেক গৌরবময় ঘটনাকে কেন্দ্র করে, বিজয় দিবস, স্বাধীনতা দিবস বা শহীদ বুদ্ধিজীবী দিবস এবং কিন্তু যে পহেলা বৈশাখ হচ্ছে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার উৎসব। কিন্তু পহেলা বৈশাখ, হ্যাঁ অবশ্যই, যে এখানে সব ধর্মের মানুষ, সব বয়সী মানুষ সবাই আসেন, আমরা দেখেছি। এবং আমি আলোচনা আপনার কাছে আসি, তার আগে একটু আপনার কাছে একটু যাই, জনাব গোলাম কুদ্দুস। আসাদুজ্জামান নূর তিনি সংস্কৃতি মন্ত্রী। 1989 সালে যখন ঢাকায় শোভাযাত্রা শুরু হয়েছিল চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে, এর আগে 1986 সালে বোধহয় এটি প্রথম শুরু হয় ঢাকায়। 1989 সালে আমরা দেখেছি যে আসাদুজ্জামান নূর নিজের পয়সা খরচ করে পোস্টার লাগিয়ে দিচ্ছেন। এখন তিনি সমালোচনা করছেন যে কেন এই উৎসবের সময়সীমাকে কমিয়ে আনা হচ্ছে। আপনারা কিভাবে এটি নিচ্ছেন? প্রথমত আপনার মাধ্যমে আপনাদের নিউজ 24-এর সকল দর্শককে বাংলা নববর্ষের অভিনন্দন জানাতে চাই আমি। আর যে কথাটি দিয়ে আপনি শুরু করলেন, প্রথমত আমি যদি সেই বিষয়ে যাই যে 1988 সালে সর্বপ্রথম চারুকলার ছাত্ররা একটি আনন্দ শোভাযাত্রা করেছিল। তারপর 1989 সাল থেকে মঙ্গল শোভাযাত্রাটি শুরু হয়। চারুকলার ছাত্ররাই মূলত কাজটা শুরু করেছিল, কিন্তু সেই সময় সংস্কৃতি কর্মীরা তার সাথে যুক্ত হয়। এটা শুরুটা বোধহয় যশোরে না, যশোরে সেটি একটা বিতর্ক আছে, যশোরে সেটি একটি বিতর্ক, কিন্তু চারুকলাটা যে অবয়বে যে উদ্দেশ্যে পরিচালিত হয়েছিল ওটি কিন্তু সেরকম না। যেরকম স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধু দিয়েছেন, তার আগেও বহু লোক দিয়েছিল, ওরকমই অনেকটা ইতিহাসটা ওরকম। তো যাই হোক, 1989 সালে এটি মঙ্গল শোভাযাত্রা বের হয় এবং তখন চারুকলার ছাত্রদের সাথে চারুশিল্পীদের সাথে সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং সকল সংস্কৃতি কর্মী যুক্ত, আমি নিজেও তার সাথে যুক্ত ছিলাম।
এবং আসাদুজ্জামান নূর সে সময় আর্থিক, কারণ তখন বড় সমস্যা ছিল ফান্ড, চারুকলার ছাত্ররা কাজ কিন্তু ফান্ডটা কোত্থেকে পাবে, তখন বিভিন্ন সোর্স থেকে অর্থ সংগ্রহ করা হয়েছিল। কারণ আমার মনে আছে কারো এখন কোনো মহল থেকে মঙ্গল শোভাযাত্রাকে নিয়ে কিছু উল্টাপাল্টা কথাও বলা হচ্ছে, কিছু উল্টাপাল্টা কথা বলা হচ্ছে। আমি এই বিষয়ে আজকে বিতর্কে যেতে চাই না। আমি একটি ডিবিসিতে যখন এটাকে হেরিটেজ হিসাবে ঘটনা এই ধরনের একটি বিতর্কে আমি তখন অংশগ্রহণ করেছিলাম, এবং আমি বলছি যে আমরা একটা ভালো সময় অতিক্রম করছি, স্বীকৃতি পাচ্ছি, আমরা এর কার কতদূর কৃতিত্ব আমরা এই বিতর্ক করতে চাই না। আমি শুধু বলছি এর কিছু অংশ যে আসাদুজ্জামান নূর এবং ফয়েজ আহমেদ ঢোলে সেটি উদ্বোধন করেছিলেন। নবী ভাই ছিলেন, নবী ভাই তো চারুকলার তখন পরিচালকই ছিলেন, এবং চারুকলার ছাত্র শিক্ষক সবাই এটার সাথে যুক্ত ছিল, এবং সংস্কৃতি কর্মীরা। তারপর থেকে এটি যেমন শোভাযাত্রা তার আইটেমগুলো তৈরি করতো এবং সংস্কৃতি কর্মীরা সেটি বহন করতো, বহন করতো। একটা আবেগ কিন্তু আসাদুজ্জামান নূরের এখানে আছে। আর যে মূল প্রসঙ্গ যেটা সেটা হলো যে গত বছর থেকে বাংলা নববর্ষের অনুষ্ঠানটি এখানে আসার আগে আমি এনটিভি অনলাইনে একটি প্রতিবেদন পড়ে আসছিলাম। তারা সেখানে বলছেন যে আসাদুজ্জামান নূর নাখোশ যে এই যে পহেলা বৈশাখ উদযাপনের অনুষ্ঠান সন্ধ্যে 5টার মধ্যে শেষ করতে বলা হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি তো সরকারের একজন নীতি নির্ধারক, সংস্কৃতি বিষয়ক সবকিছুই তার কাছে আছেন। তাহলে কি যে সিদ্ধান্ত নেওয়ার জায়গাটিতে সংস্কৃতি মন্ত্রণালয়ের কথা গুরুত্ব পাচ্ছে না, এমন কি দাঁড়ায় ব্যাপারটি? না, বিষয়টি আমি যতদূর আমার ধারণা বিষয়টি নিয়েছে পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশনের অংশ, সরাসরি সরকারের সিদ্ধান্ত গ্রহণের, আমরা সিদ্ধান্ত গ্রহণ যেরকম মন্ত্রিসভা নেয় সেরকম কোনো সিদ্ধান্ত গ্রহণের অথরিটি না, তারা প্রশাসনিক দিকটি দেখে মাত্র। এবং সেক্ষেত্রে আমার মনে হয় ভালো হতো যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে যদি তারা যুক্ত করতেন, তাইলে সংস্কৃতির চাহিদা কি, প্রশাসনের ভূমিকা। প্রশাসন এক্ষেত্রে ধরেন ছায়ানটের সাথে বসছে, চারুকলার সাথে বসছে, কিন্তু এটি দুটি প্রধান অনুষঙ্গ অবশ্যই পয়লা বৈশাখ, কিন্তু ঢাকা শহরে আরো কয়েকশো অনুষ্ঠান হয় একই দিন। তাহলে সেই অনুষ্ঠানগুলোর ব্যাপারে কি রাষ্ট্রের কোনো দায় দায়িত্ব নেই? পুলিশ প্রশাসন কোনো দায় দায়িত্ব নেই? পুলিশ প্রশাসন কি সেগুলোর সাথে বসেছে? যেমন আজকে দনিয়াতে সাংস্কৃতিক জোটের সারা দিনব্যাপী অনুষ্ঠান আছে, মিরপুরে সাংস্কৃতিক ফোরাম আমাদের অনুষ্ঠান, উত্তরের অনুষ্ঠান আছে, বাহাদুর শাহ পার্কের অনুষ্ঠান আছে, শহীদ মিনারের অনুষ্ঠান আছে, ঋষিজের অনুষ্ঠান আছে, তারপরে রেজনা চৌধুরী বন্যাদের অনুষ্ঠান আছে। ঢাকা শহরে এরকম অসংখ্য অনুষ্ঠান আছে। অনুষ্ঠানটি হয় দুরকম, একটা হলো ভোর থেকে শুরু হয়, দুপুর পর্যন্ত চলে, আরেকটি অনুষ্ঠান বিকেল থেকে শুরু হয় যেটা রাতে চলে। সম্মিলিত সাংস্কৃতিক জোট, যেমন ধরেন আমরা রবীন্দ্র সরোবর মঞ্চে সকাল থেকে আমাদের বিভিন্ন সংগঠনগুলো অনুষ্ঠান করে, জোট নিজের নামে আর অনুষ্ঠান করেন, আমরা বিকেলে 5টার পর অনুষ্ঠানটি শুরু করি এবং সেটা রাতের 9টা-10টার মধ্যে চলে। গত বছর থেকে প্রশাসন যখন এই সিদ্ধান্ত দিল যে 5টার পরে অনুষ্ঠান করা যাবে না, আমরা প্রশাসনের সেই সিদ্ধান্তকে আমরা গ্রহণ করেছি, কারণ আমরা একদিন নিরাপত্তা চাই, আমরা অনুষ্ঠানও চাই। আমরা আবেদন জানিয়েছি গত কয়েকদিন ধরে, আমরা বলছি যে শুধু ঢাকা শহর না, বাংলাদেশের বিভিন্ন জায়গায়, যেমন ধরেন গ্রামেগঞ্জে কি হয়, উপজেলার জেলা লেভেলে কি হয়, গ্রামের মানুষ সারাদিন সকালবেলা এসে রান্নাবান্না কাজকাম সেরে তারপর দুপুর পর থেকে সে আনন্দ উৎসবে অংশগ্রহণ করে। এখন যদি 5টার মধ্যে অনুষ্ঠানগুলো শেষ করে দিতে হয়, তাহলে বিকেলের অনুষ্ঠানগুলো সেইভাবে আর হয় না। আপনি যদি বলেন আমাদের বৈশাখী মেলাগুলো হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায়, আমাকে অনেক জায়গা থেকে জেলা থেকে টেলিফোন করেছে যে আমরা তো 7 দিনের বৈশাখী মেলা করি, তাহলে আমাদের মেলাগুলো তো এখন 1 দিনের বেশি পারমিশন দিচ্ছে না। যেমন বগুড়াতে 2 দিনের পারমিশন দিয়েছে, সেখানে এসপি সাহেব খুবই ভালো মানুষ, আসাদুজ্জামান সাহেব, তিনি 2 দিনের পারমিশন দিয়েছে। কিন্তু এখন 1 দিন 2 দিনের পারমিশন সন্ধ্যা পর্যন্ত যদি করে, বিভিন্ন জেলা থেকে এই সমস্ত মেলায় অংশগ্রহণ করার জন্য অংশগ্রহণকারীরা আছেন, ব্যবসায়ীরা আছেন, যারা হস্তশিল্প নানা ধরনের, তো তারা তো সেগুলো তো পার্টিসিপেট করতে পারছে না। কাজে আমার মনে হয় প্রশাসনের এটি ভাবা উচিত যে নিরাপত্তার ব্যাপারে আমরা তো পুলিশ প্রশাসনের ভূমিকাকে আমরা প্রশংসা করি, তারা সাম্প্রতিককালে মানুষের জানমাল রক্ষার জন্য নিজেরাও জীবন দিয়েছে, যার কারণে পুলিশের ভাবমূর্তি কিন্তু জনগণের কাছে আগের যে কোনো সময়ের চাইতে অনেক বেশি মানুষ পুলিশকে প্রকৃতই বন্ধু মনে করে। কিন্তু সংস্কৃতির ক্ষেত্রে আপনি বলছেন যে এটি সিদ্ধান্ত নিরাপত্তার জন্য, এটি তার নিরাপত্তার জন্য নিচ্ছে, কিন্তু আমরা মনে করি যে নিরাপত্তার জন্য নিরাপত্তা কি এই যে কিছু জঙ্গি আশঙ্কা, সেই আশঙ্কা থেকে নিরাপত্তা বলছেন আপনি?
আমি তাই মনে করি। তাহলে তো আপনাদের দিক থেকে বলা হয় যে সাংস্কৃতিক কর্মকাণ্ড যত বিস্তৃত হবে, যত বেশি হবে, জঙ্গিবাদের হুমকি তত কমবে। না, তা তো আমরা তো সাংস্কৃতিক কর্মকাণ্ড শুধু একদিন 3 ঘন্টা 4 ঘন্টার ব্যাপার না তো, এটি 365 দিনের ব্যাপার। আমরা 365 দিন কিন্তু সংস্কৃতি চর্চা করছি। এখন যদি আপনি বলেন, এটা আপনি আরো বড় প্রশ্নের অবতারণা করেছেন। আমি সংস্কৃতি বলতে শুধুমাত্র দুইটা একটা অনুষ্ঠানই তো নয়। আমি যেটা বলতে চাই যে সংস্কৃতি আজকে একটা তরুণ কেন সংস্কৃতি বিনাশী হবে, কেন সে মানুষ হত্যাকারী হবে, তার জন্য আমার মনোজগতের পরিবর্তন করা দরকার। সেটা একটা বৃহত্তর প্রশ্ন, যার কারণে আমরা বলছি। আমি এই বিষয় নিয়ে বিস্তারিত দুজনের কাছে শুনবো, বিস্তারিত আলোচনার সুযোগ আছে। একটা বিরতি নিতে হচ্ছে আপনাদের অনুমতি নিয়ে। দর্শক আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে রয়েছেন প্রথম আলো যুগ্ম সম্পাদক জনাব সৌরভ হাসান এবং আমাদের সঙ্গে রয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জনাব আব্দুল কুদ্দুস। ধন্যবাদ আপনাদের দুজনকে। আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি নিউজরুম সংলাপে। আমাদের সঙ্গে আছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জনাব গোলাম কুদ্দুস এবং আছেন আমাদের সঙ্গে প্রথম আলো যুগ্ম সম্পাদক জনাব সৌরভ হাসান। জনাব সৌরভ হাসান, আপনাকে দিয়ে আলোচনা আরেকবার শুরু করি। আপনি বলছেন যে পহেলা বৈশাখ অসাম্প্রদায়িক, সব ধর্মের, সব মানুষের, সব বয়সের মানুষের একটি প্রাণের উৎসব এবং সেটাই আমরা জানি। কিন্তু তারপরেও মঙ্গল শোভাযাত্রাকে নিয়ে কেন কোনো কোনো মহল থেকে কথা ওঠে, কেন এর বিরুদ্ধাচরণ করা হয়? না, শুধু মঙ্গল শোভাযাত্রা কেন, অনেক যারা বিতর্ক করার, যারা এটা পছন্দ করে না, এই উৎসব, এই অনুষ্ঠান, এই আয়োজন, এই বাঙালিয়ানা, তারা তো নানা বিষয় নিয়ে করে। তারা এই বর্ষবরণ, যে বর্ষবরণকেও তো মনে করে যে এই প্রকৃতিকে বরণ করা বা মাসকে বরণ করা, এটি তারা সিদ্ধ মনে করে না, অনেক কিছুই। কিন্তু এই মঙ্গল শোভাযাত্রা বা গান বাজনা, এক সময় তো গান বাজনাই ধর্মের নাম, ধর্মের দোহাই দিয়ে এটি নিষিদ্ধ করার কথা বলা হয়েছিল, ঢোল বাজানো। তো এটি হচ্ছে একেবারেই হচ্ছে অসুস্থ মানসিকতার প্রতিফলন। সেটি যে নামেই করুক, যারা এটি করে থাকেন, এবং সমাজে কেউ নাও করতে পারেন, সে ব্যাপারে কিন্তু আপত্তি নেই। কেউ যদি চান যে তিনি বর্ষবরণ করবেন না, তিনি অনুষ্ঠানে যাবেন না, তার স্বাধীনতা আছে। কিন্তু যিনি যাবেন, যিনি রাষ্ট্র বা কোনো সংগঠন, কোনো জনগোষ্ঠী যদি আয়োজন করে থাকে, তার বিরোধিতা করা, তাকে প্রতিরোধ করার কথা বলা, তাকে জনসমক্ষে নানা রকম বিতর্ক তৈরি করা, আপনি যেটা বললেন যে এটা বিতর্ক তৈরি করা, এটি হচ্ছে প্রধানমন্ত্রী বলেছেন যে বর্ষবরণের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই, সংঘাত নেই। আরও একটি ব্যাপার, কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন, এটি আমরা প্রধানমন্ত্রীর বক্তব্যকে আমরা স্বাগত জানাই, কিন্তু একই সঙ্গে যে শক্তি এই ধর্মের সঙ্গে পহেলা বৈশাখ, ধর্মের সঙ্গে রাজনীতি, ধর্মের সঙ্গে আমাদের জীবনযাপন, শিক্ষা সবকে একত্রিত করতে চায়, সবকে বিতর্কিত করতে চায় এবং এটিকে সবসময় একটি সন্দেহের চোখে দেখে, তাদেরকে আমরা কতটা আশ্রয় প্রশ্রয় দিচ্ছি বা তাদের বিরুদ্ধে তাদের সঠিক জবাবটা দিতে পারছি কিনা। এমনকি এর অর্থ না তাদের সাথে মানে কি বলে, আমরা সংঘাতে যাওয়ার বিষয়টা না, আমরা সংঘাতে যেতে চাই না, কিন্তু কেউ যদি সংঘাত করতে চায়, কেউ যদি এটি বাধা দিতে চায়, তাহলে সেটা মোকাবেলা করা উচিত এবং সেটা রাষ্ট্রেরই দায়িত্ব। পয়লা বৈশাখ এখন না হয় ধরেন একটা জাতীয় উৎসবে, তার একটা মেলায় পরিণত হয়েছে, এবং আগে আমরা রমনা বটমূলে এই অনুষ্ঠানটা হতো, প্রধান অনুষ্ঠান। এখন সমগ্র ঢাকা শহরে ছড়িয়ে পড়েছে, জেলা, উপজেলা এবং বিভাগীয় শহরগুলোতে এখন প্রাণের এই যে স্পন্দন, সেটা লক্ষ্য করা যায়। তো এখন একটি গোষ্ঠী তাদের নিজেদের সবসময় দুর্বলভাবে তারা শঙ্কিত থাকে যে তাদের যে ভিত্তি, এবং সেই ভিত্তিটা শক্তিশালী না, তাদের সংস্কৃতির ভিত্তি শক্তিশালী না, তাদের চেতনার ভিত্তি শক্তিশালী না, তাদের বিশ্বাসের ভিত্তি শক্তিশালী না। এ কারণেই এর উপর যে কোনো, সেটি কখনো গান বাজনার কথা বলা হয়, কখনো ঢোল তহবর কথা বলা হয়, কখনো বা এই মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভা একটা মিছিল করছে, ফুল পাখি প্রাণী নানা কিছু নিয়ে তারা করছে। এটা একটা আনন্দ, এটা একটি প্রাণের উচ্ছ্বাস। তো এই উচ্ছ্বাসকে যারা বন্ধ করতে চায়,
তারা একসময় তো গানকেও তো অনেক কিছু এখনো অনেকে মেনে নেয় না। অনেক রাজনৈতিক দল গানকে নিষিদ্ধ মনে করে যে গান জায়েজ নয়। তা আমি মনে করি যে এটা হচ্ছে অন্ধকারের যারা থাকতে পছন্দ করে, কেউ থাকতে পছন্দ করলে আমরা বাধা দিতে পারি না, আমরা তবু কিন্তু আমরা তাদের আলোর পথেই আনার কথা বলবো। আর যে প্রশ্নটি আসছে যে নিরাপত্তার প্রশ্ন, যে নিরাপত্তার কথা বলেই তো বিকেল 5টার পরে, কিন্তু বিকেল 5টার আগেও তো সরকার নিরাপত্তা দিতে পারেনি। 2 বছর আগে যে ঘটনাটি ঘটলো রমনা বটমূলের এই অনুষ্ঠান কেন্দ্র করে নববর্ষে এবং প্রকাশ্যে, সেখানে এমনকি ছাত্র ইউনিয়নের একজন নেতা সেই বাধা দিতে গিয়ে হাত ভেঙে বাধা দিতে গিয়ে আহত হয়েছেন। কিন্তু এবং পরবর্তীকালে আমরা দেখলাম যে সরকার নানা রকম পুরস্কার ঘোষণা করলেন, তাদের ছবি দিলেন, কিন্তু এখন পর্যন্ত হদিস পেলেন না। কিন্তু তারা কি জঙ্গি সরকার চাইলে কিন্তু জঙ্গিদের ধরতে পারে, এবং সেটা আমরা সিলেটের ঘটনায় দেখেছি, আশকোনায় দেখেছি, বিভিন্ন জায়গায়। কিন্তু এই অন্ধকারের জীবদের ধরতে পারে না তারা। এখানে সরকার সদিচ্ছা নিয়ে সন্দেহ আছে। আরেকটা হচ্ছে যে নিরাপত্তাটা কিন্তু সার্বিক। আমরা একদিন 5টার পর জনগণের অনুষ্ঠান বা উৎসব বন্ধ করলাম বা সীমিত রাখলাম বা বিধিনিষেধ আরোপ করলাম, 365 দিন কি হবে? মানুষ রাস্তায় বের হবে না। তাহলে নিরাপত্তার বিষয়টা কিন্তু অনুষ্ঠান কেন্দ্রিক না, নিরাপত্তা বিষয়টি রাষ্ট্রীয় সার্বিক যে নিরাপত্তা আছে, মানুষের নিরাপত্তা বোধ তৈরি করা। এবং নিরাপত্তা বোধ তখনই তৈরি হয় যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যখন সরকার এর সঙ্গে জনগণের সম্পর্কটি খুব দৃঢ়বদ্ধ হয়। আর যখন সম্পর্কটি শিথিল হয়ে যায়, পারস্পরিক সন্দেহ সংশয় হয়, আর মানুষ যখন বিশ্বাস না করে যে সত্যি সত্যি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধীদের ধরবে, দুষ্টের দমন করবে এবং শিষ্টের লালন করবে, এই বিশ্বাস, এই প্রতীতি যদি না জন্মায়, তাহলে কিন্তু এই শুধু ঘন্টা মেপে অথবা বিধিনিষেধ আরোপ করে নিরাপত্তা, জনগণের নিরাপত্তা দেওয়া যাবে না। জি, আপনার কাছে আবারও আসছি জনাব গোলাম কুদ্দুস। তাহলে উৎসব কি মানুষের মনে নিরাপত্তা বোধ তৈরি করে, নাকি নিরাপত্তা বোধ মানুষের মনে বজায় থাকতে উৎসব জমজমাট হয়ে ওঠে? আমি আপনার কথা যাওয়ার আগে আমি মূল আরেকটু যেটা সৌরভ ভাই বলেছেন সেই জায়গা থেকে শুরু করতে চাই। আসলে এই যে আজকে আমাদের মঙ্গল শোভাযাত্রা, পয়লা বৈশাখ বা আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে যারা আজকে বলছে ধর্মবিরোধী, আমি শুধু একটু স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের দেশে ধরেন যদি আমি পয়লা বৈশাখের কথাই বলি, এটি তো বাংলাদেশ হাজার বছরের উৎসব, এবং এটি গ্রামে গঞ্জে হিন্দু মুসলমান আমরা সবাই মিলেমিশে এই উৎসবগুলো আয়োজন করেছি। গ্রামে যাত্রা হয়েছে, নাটক হয়েছে, বিচিত্র অনুষ্ঠান হয়েছে, সারা রাত জেগে মানুষ অনুষ্ঠান। তখন কি আমাদের আলেম ওলামা ছিলেন না আমাদের দেশে? কই, তারা তো তখন এগুলোকে ধর্মবিরোধী বলেননি। কিন্তু এটি কি এখন রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে? ভাষা আন্দোলন যখন আমরা করেছি, 52 সালে মাতৃভাষার জন্য লড়াই করেছি, তখন আমাদের মাতৃভাষায় কথা বলার আন্দোলন কি হিন্দু আনি বলা হয়নি? তখন এটা কি ভারতের চক্রান্ত বলা হয়নি? যখনই আপনি আপনার কোনো অধিকারের জন্য কথা বলবেন, তখন সেই যাদের কায়েমি স্বার্থে যাবে, তারা তখন আপনার বিরুদ্ধে কোনো না কোনো অপপ্রচার, কোনো না কোনো বিষয় বলে আপনাকে বাধাগ্রস্ত করতে চাইবে। আমাদের মুক্তিযুদ্ধ কি ইসলাম রক্ষার লড়াই বলেনি? বলেছে তো। কাজে আজকে নতুন করে তারা করেছে, এবং এই ইসলাম রক্ষার লড়াই বলে কি আমার মা বোনের সম্ভ্রম কেড়ে নেওয়া হয়নি? 30 লক্ষ মানুষকে হত্যা করা হয়নি? হয়েছে তো। বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়নি? হয়েছে তো। কাজে আজকে যারাই কথাগুলো বলছেন, আজকে সারা পৃথিবীতে আমি ইন্টারনেটে দেখেছি গত 2-3 দিন ধরে, মুসলমান দেশগুলোতে প্রায় সমস্ত দেশেই এরকম অসংখ্য ভাস্কর্য আছে। আমি সৌদি বাদশাহ তালাত তার ছবির উপর ভিত্তি করে আমি খোদাই করা তাদের দেখেছি ইন্টারনেটে। আপনিও যদি ঢোকেন আপনিও পাবেন। মসজিদের পাশে আমি সেখানে ভাস্কর্য দেখেছি মুসলিম কান্ট্রিগুলোতে। কাজে এগুলো তো আরো আগেও ছিল, কিন্তু আগে তো এই প্রশ্নটি আসেনি। আসলে এগুলো কেউ তাদের রাজনৈতিক স্বার্থে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানকে বিভ্রান্ত করবার জন্য যা যা করা দরকার তা করছেন। ইসলাম শান্তির ধর্ম, ঐক্যের ধর্ম, মানুষের মুক্তির কথা ইসলাম বলে। কাজে সকল ধর্মই কিন্তু মানুষের কথা বলে। আমাদের কবি সেই কত সালে চণ্ডীদাস বলেছিলেন, শুনে হে মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য, তাহার উপরে নেই। এই বাণী যারা গ্রহণ করবে, যারা বহন করবে, তারা কখনই মানুষের এই সমস্ত কর্মকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করবার সুযোগ পাবে না, পাওয়া উচিত না। আর আমি সৌরভের বিষয়ে আরেকটি কথা একটু এখানে যুক্ত করতে চাই।
যে গত বছর আগের বছর আপনি যে কথাটি বলেছেন যে টিএসসি চত্বরে যে নারীদের উপর যে সহিংস ঘটনাটি ঘটেছিল তার বিরুদ্ধে আমরা সমৃদ্ধ সাংস্কৃতিক নানা পদক্ষেপ গ্রহণ করেছি, বিক্ষোভ করেছি, সমাবেশ করেছি, কিন্তু আমরা কিছু কিছু শিক্ষাবর্ষ গ্রহণ করেছি যার কারণে আপনি সরোয়ার যোজনায় ঢুকবার জন্য এখন 50 ফিটের গেট হয়েছে, এখন সাধারণ মানুষ অনেক সচেতন হয়েছে, নিরাপত্তা বাহিনী অনেক সচেতন হয়েছে বলেই গতবার আর এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে নাই। পহেলা আপনার 21শে ফেব্রুয়ারি বাংলা একাডেমিতে যে লক্ষ লক্ষ মানুষ আসা যাওয়া সেই ঘটনাগুলো এখন ঘটছে না। তার মানে ইতিহাস থেকে আমরাও শিক্ষা নিচ্ছি, মানুষ সচেতন হচ্ছে, নিরাপত্তা বাহিনী ব্যবস্থা নিচ্ছে। আর যে কথাটি বললেন যে 8 জনের ছবি দেওয়া হয়েছিল, এখন ধরেন মিডিয়াতে কিন্তু পুলিশ 8 জনের ছবি দিয়েছে, এখন পুলিশের দায়িত্ব এটি বের করা, কিন্তু পুলিশের বাংলাদেশের কোথায় কোন গ্রামের কোন অঞ্চলের কোন বখাটে ছেলে এটি করেছে এটি যদি মিডিয়ারও একটু দায়িত্ব আছে, মিডিয়া যদি বারবার সেই ছবিগুলো প্রকাশ করতো তাহলে কোনো না কোনো গ্রামের বাসিন্দা হইল ওই গ্রামের কেউ না কেউ তাকে চিনতে পারতো, আইডেন্টিফাই করা সহজ হতো। কাজে আমি মনে করি পুলিশকে তো তার সর্বোচ্চ চেষ্টা করতেই হবে, এটি তার দায়িত্ব, এটি এড়িয়ে যাওয়ার তার কোনো সুযোগ নেই। কিন্তু সমাজের আমরা যারা আছি অন্যান্য নাগরিক সমাজ সাধারণ মানুষেরও দায়িত্ব রয়েছে এই বিষয়গুলোকে নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করা। আর যে কথাটি আপনি বলছেন যে কড়াকড়ির কারণে আমাদের অনুষ্ঠানগুলো না, আমি বলছি যে অনুষ্ঠানের যে অনুষ্ঠান চেতনা বা যে উৎসব যদি হয় সেটা উৎসব কি না উৎসব এখন মানুষের মনে নিরাপত্তা বোধ তৈরি করে না, নিরাপত্তা বোধ থাকলে উৎসব রঙিন হয় না, নিরাপত্তা বোধ থাকলে নিরাপত্তার প্রশ্ন আমি অনিরাপদ এই কথাটিই বাঁচবে কেন, এই কথাটি তো এসছে আজকে যে আমি কোনটা হবে এই যে প্রশ্নটি আসলো এটার পিছনে তো একটি রাজনৈতিক প্রেক্ষাপট আছে, এটার পিছনে সন্ত্রাসী কিছু ঘটনার প্রেক্ষাপট আছে বলেই তো আমরা আজকে এই নিরাপত্তাহীনতার কথাটি বলেছি। যদি ছায়ানটের এখানে বোমা হামলা না হতো, গ্রেনেড হামলা না হতো, যদি উচিত সমাবেশে এই ঘটনা না ঘটতো, যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে 21শে আগস্টের বোমা হামলা না হতো, যদি বাংলাদেশের 500 স্থানে 63 একই সাথে বোমা বিস্ফোরণ না ঘটতো, যদি হলি আর্টিজেনের এই ঘটনা না ঘটতো, যদি শোলাকিয়া বা এই সিলেটের সাম্প্রতিক ঘটনা না ঘটতো, তাহলে তো আপনি এই প্রশ্নটিও আসতো না। তার মানে বাংলাদেশে একটি চক্র আছে যারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে মানুষের জীবন কেড়ে নিয়ে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়, এটি বাস্তব, এটিকে অস্বীকার করার কোনো সুযোগ আমাদের কারোই নেই। যার কারণে নিরাপত্তা বাহিনী অতি সচেতন যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। কিন্তু আমাদের প্রশ্ন হলো এটি বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে কিনা, এবং বাড়াবাড়ির পর্যায়ে চলে যাওয়ার কারণে কি মনে করেন আপনি তো সম্মিলিত সাংস্কৃতিক আমি আমার মনে হয় যে বাড়াবাড়ি হচ্ছে। আমার কাছে যে কথাটি মনে হচ্ছে যে পুলিশের আমরা নিরাপত্তা হচ্ছে অনুষ্ঠান হচ্ছে, কিন্তু আমার বক্তব্য যেটা আমি গত কয়েকদিন ধরে বলছি যে নিরাপত্তা ব্যবস্থা যেটা নেই সেটা তারা নেই, কিন্তু বিকেল 5টার পরেও মানুষ কি করবে, বিকেলে এই মানুষগুলো কোথায় যাবে? বিকেল বেলা যাতে অনুষ্ঠান রাত পর্যন্ত করবার জন্য ঢাকা শহরে অন্ততপক্ষে বিভিন্ন এলাকা, উত্তরা, মিরপুর, রবীন্দ্র সরোবর, যাত্রাবাড়ি, এরকম 4-5টি জায়গায় গভর্নমেন্ট বড় অনুষ্ঠান করার ব্যবস্থা করুক, অনুমতি দিক, নিরাপত্তা দিক। প্রত্যেকটি জেলা শহরে 1টি বা 2টি বড় অনুষ্ঠান করবার অনুমতি দিক, নিরাপত্তা দিক। তাহলে মানুষের মধ্যে এখন যে আমি বিকেলবেলা সন্ধ্যাবেলা কোথায় যাব, আমি পয়লা বৈশাখ আমি ফ্রি, আমার কোনো কাজ নেই, তাহলে মানুষ 21শে পয়লা বৈশাখের অনুষ্ঠানটা উপভোগ করতে পারবে, নিরাপত্তা বোধ তার মধ্যে থাকবে। আপনার কাছে আবারও আসি, আমি একটু জনাব সৌরভ হাসান আবারও একটু হেফাজত প্রসঙ্গে একটু কথা বলি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলছেন যে হেফাজতের সঙ্গে আওয়ামী লীগ কম্প্রোমাইজ করেনি এবং হেফাজতের চিন্তা চেতনার সঙ্গে আওয়ামী লীগের চিন্তাধারার কোনো মিল নেই। আমরা দেখছি রাজনীতিতে আওয়ামী লীগের একদম জঙ্গি বিরোধী একটি কঠোর অবস্থান আছে দল হিসেবে, একই সঙ্গে হেফাজত বিরোধী কোনো অবস্থান আওয়ামী লীগের এখন নেই। হেফাজত যখন ঢাকা ঘোষণা করতে এসেছিল তখন দেখেছি যে বিএনপির সঙ্গে বরং হেফাজতের একটা সুসম্পর্ক তখন রাজনীতিতে বোঝা গিয়েছিল। এখন বোঝা যাচ্ছে যে হেফাজত বিএনপি থেকে হয়তো কিছুটা দূরে বা বিএনপির হয়তো নাগালেরই বাইরে হেফাজত চলে এসেছে। আমরা দেখছি যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে আওয়ামী লীগ কঠোর,
বিচার করেছে, এটি তাদের রাজনৈতিক অঙ্গীকার। ফলে ধর্মভিত্তিক বা ধর্ম জড়িয়ে আছে বা রাজনীতি ধর্মের কাছাকাছি যে জায়গাগুলোতে যাচ্ছে, সেখানে আওয়ামী লীগের কিন্তু একটি অবস্থান স্পষ্ট আছে, যেগুলো জঙ্গিদের বিষয়ে কঠোর, যুদ্ধ অপরাধীদের বিষয়ে কঠোর, তাদের দলের বিষয়ে কঠোর এবং হেফাজতের বিষয়ে এক টেবিলে বসতে পারছে। তাহলে আওয়ামী লীগের আসলে ঠিক রাজনৈতিক অবস্থানটি কোথায় এখন? আপনি যথার্থ প্রশ্ন করেছেন। অর্থাৎ এক জায়গায় যদি বলি যে আমি এই ক্ষেত্রে জঙ্গিদের প্রতি আমার শূন্য সহিষ্ণুতা, আরেকদিকে আমি তার সঙ্গে সখ্য করি, অথবা আজকে আমি কাউকে বললাম যে কিন্তু এই জঙ্গি বা এই মৌলবাদী শক্তি, হেফাজতকে জঙ্গি বলছেন? আচ্ছা, মৌলবাদী শক্তি। এবং 2013 সালে, 2013 থেকে আজকে 17, এই 4 বছরের, হ্যাঁ 5ই মে এই 4 বছরের কিছুটা কম সময়, তখন তারা যে তাণ্ডব করেছিল, সেই শক্তি আজকে যদি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে তাহলে তো উদ্বেগের কারণই আছে। আর যদি সেই শক্তি এমন হতে পারে যে তারা তাদের ভুল বুঝতে পেরে যদি প্রধানমন্ত্রীর কাছে দুঃখ প্রকাশ করে, সেটি অন্য বিষয়। তারা যদি তাদের দর্শন ত্যাগ করে আওয়ামী লীগের দর্শন গ্রহণ করে, তাহলে আমরা স্বাগত জানাবো। সেটা তো মনে হচ্ছে না। একটু ঘুরিয়ে বলি, আচ্ছা হেফাজতকে যদি আওয়ামী লীগ হেফাজতে রাখতে পারে নিজের, সেটা কি তার রাজনৈতিক সাফল্য নয়? হেফাজত ইসলামকে যদি আওয়ামী লীগ নিজের হেফাজতে রাখতে পারে, তাহলে কি এটা আওয়ামী লীগের রাজনৈতিক সাফল্য নয়? এটা রাজনৈতিক সাফল্য, কিন্তু আবার হেফাজত যদি আওয়ামী লীগকে হেফাজতই করে ফেলে, তখন সেটা কিন্তু আবার রাজনৈতিক সাফল্য না, সেটা বুমেরাং হওয়ার আশঙ্কা যথেষ্ট। কারণ হেফাজত মানে হেফাজতের যে রাজনৈতিক দর্শন, সেই রাজনৈতিক দর্শন কি প্রগতির? সেই রাজনৈতিক দর্শন কি মানুষের অগ্রগতির? সেই রাজনৈতিক দর্শন কি মানুষকে এগিয়ে নেওয়ার, মুক্ত চিন্তার, মুক্ত বিবেকের কণ্ঠস্বর? না। তাহলে তারা 13 দফা দাবি করতেন না। 13 দফা দাবির ভিতরেই আছে ধর্মান্ধতার কথা আছে, বিভেদের কথা আছে, ঘৃণার কথা আছে, অপছন্দের কথা আছে, বাতিল করার কথা আছে, এবং যার বহিঃপ্রকাশ অনেক ক্ষেত্রেই হচ্ছে। পাঠ্য বইয়ের কথা আপনি তো জানেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন যে হেফাজতের সাথে কোনো ঐক্য নেই। হেফাজতের চিন্তাভাবনার সঙ্গে আওয়ামী লীগের চিন্তাভাবনা মিল নেই। আমরাও তো চাই, আমরাও এতদিন জেনে আসছি সেটা মিল নেই, কিন্তু হঠাৎ করে আমরা মিল দেখতে পাচ্ছি। এবং আপনি যেটা বললেন যে আজকে হেফাজতে আওয়ামী লীগ হেফাজতকে হেফাজত করতে চাচ্ছে, যদি এটা আওয়ামী লীগের নিয়ন্ত্রণে থাকে আর কি, মানে হেফাজত অর্থে আর কি বলছেন। আচ্ছা, নিয়ন্ত্রণে থাকার কোনো কারণ নেই, কাউকে নিয়ন্ত্রণ করা। এবং গত 3 বছরের গণমাধ্যমে আপনাকে যেহেতু আমি কাছে পেয়েছি, আপনার কাছে বিশ্লেষণ নেয়ার লোভ সামলাতে পারছি না। ধরেন এই সমাজে নানা রকম মতাদর্শের বা চিন্তার লোকজন একই রকম রয়েছে। সবাই যে বিএনপি করবে এবং বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ হবে তা নয়, সবাই যে আওয়ামী লীগ করছে আওয়ামী লীগের পতাকা তলে ঐক্যবদ্ধ তা নয়। নানা রকম মতের মানুষ নানা রকম জোট করছে। আপনি ধরেন হেফাজত পশ্চাৎপদ বলছেন, আপনি সাম্প্রদায়িক বলছেন, একটু জঙ্গিও বলতে চাচ্ছেন, এবং তারা ওখানে একটি জনগোষ্ঠী আছে। মুক্তিযোদ্ধা আছেন দেশে, ব্লগার আছে, শাহবাগে যারা জমায়েত হয়েছিল তারা আছে, শহরের মধ্যবিত্ত মানুষ আছে, এবং গ্রামের একটি সবল অর্থনৈতিক শক্তিসম্পন্ন মধ্যবিত্ত তৈরি হয়েছে গত 20 বছরে, তারাও আছে। তাহলে সরকারের কি দায়িত্ব সবাইকে নিজের নিয়ন্ত্রণে রেখে দেশকে শান্ত রাখা, নাকি কাউকে উস্কি দিয়ে দেশে একটু অস্থিরতা তৈরি করা? কাউকে নিয়ন্ত্রণে রাখা না, সবাইকে আইনের অধীনে রাখা। সরকার আইন প্রয়োগ করবে, নিয়ন্ত্রণ করবে না। আমি একটু বিরতি নিয়ে এসে নিয়ন্ত্রণ শব্দটাই হচ্ছে গণতন্ত্র বিরোধী। আমি একটু বিরতি থেকে ফিরে এসে আমি বিস্তারিত দুজনের কাছে নিব যে তাহলে সরকার দেশকে কিভাবে স্থিতিশীল রাখবে, কিভাবে এগিয়ে নেবে, সেটাকে নিয়ন্ত্রণে করে না আইন প্রয়োগ করে কিভাবে, এ বিষয়ে আমরা আলোচনা দুজনের কাছে শুনবো। দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের বিরতি নিতেই হচ্ছে। আবারও স্বাগত জানাচ্ছি নিউজরুম সংলাপে। জনাব সৌরভ হাসান, হ্যাঁ, নিয়ন্ত্রণ শব্দটা ভালো নয়, নিয়ন্ত্রণ শব্দটা অগণতান্ত্রিক। আমি বরং অন্যভাবে বলি, সরকারকে তাহলে এই যে এত বিভক্ত মত, সেই মতের লোকগুলোকে ঠিকঠাক রাখার একটা ব্যবস্থা রাখবে, নাকি সংঘাতের চেয়ে দেখবে? না, অবশ্যই সংঘাত চেয়ে দেখবেও না, সংঘাত তৈরিও করবে না, সংঘাত হতেও দেবে না। আপনি যদি নিয়ন্ত্রণ ওই অর্থে বলেন যে সংঘাত হতে না দেওয়া,
সেটুক পর্যন্ত অনুমোদন করা যায়। যে বিষয়টা হচ্ছে এই যে যার যার মত, যার যার দর্শন, যার যার চিন্তা পালন করবে, কিন্তু সেটি পালন করতে অন্যের উপর হস্তক্ষেপ না করে, অন্যের অধিকার হরণ না করে। আপনি এখানে একটি কথা বলছেন যে ব্লগার, তারাও তো সমাজের একটি অংশ, তারাও চিন্তা ভাবনা করে। তাদের চিন্তাকে কি এই যে হেফাজতের কথাই যদি বলি বা মৌলবাদী অন্য গোষ্ঠী, তারা কি তাদের চিন্তা করতে দেয়? তারা কি তাদের চিন্তাকে অনুমোদন করে? তারা কি তাদের বিরুদ্ধে 13 দফার মধ্যে কি এই ব্লগারদের বিরুদ্ধে বক্তব্য নেই? আছে। হেফাজতে ইসলাম কি 13 দফা বাদ দিয়ে এসেছে? যে 13 দফার একেবারে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ একেবারে প্রতিটি অক্ষর, তাদের প্রতিটি দাবি, প্রতিটি বাক্য তিনি খণ্ডন করে বলেছিলেন এর একটি শব্দও গ্রহণ করা যায় না। সেই অবস্থা, সেটা ওই সরকারও কিন্তু আওয়ামী লীগ সরকারের তিনি আইনমন্ত্রী ছিলেন, আজকেও আওয়ামী লীগই ক্ষমতায়। সুতরাং কে ছাড় দিয়েছে? হেফাজত কি তার, আমি তো বললাম যে হেফাজত যদি তার ভুল বুঝে যদি সরকারের কাছে বলে যে আমরা এতদিন যা বলেছি এটা সঠিক নয়, সেটা হলো এক ধরনের। আর যদি হেফাজতের দাবি নিয়ে আওয়ামী লীগের কাছে আসে এবং যেটা বলছেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন যে হেফাজতের কোনো আপোষ হয়নি, তাহলে হেফাজত যে দাবি করলো, যে লেখকদের লেখা পাঠ্য বই থেকে বাদ দিতে বলল, সেই লেখাগুলোই বাতিল হয়ে গেল। এমনকি কোনো লেখা ছাপা হওয়ার পরও সেই বইয়ের সেই অংশ বাতিল করা হয়েছে। সুতরাং আমরা এটি কি বলে, এটা স্পষ্ট যে এখানে ঠিক রাজনীতি মত ও পথের যে মিল সেটি না, এখানে ভোটের হিসেব। তাই ভোটের হিসেবে আমরা বলি যে কি বলে বিএনপি জামাতকে নিয়েছে, তাই ভোটের হিসেবে যদি আওয়ামী লীগ হেফাজতকে নেয়, তাহলে এই দুইটি রাজনৈতিক দলের মধ্যে আর কোনো চেতনাগত ফারাক থাকে না। চেতনার একটি জায়গা আছে, জামাতের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আছে, হেফাজতের বিরুদ্ধে কি যুদ্ধাপরাধের অভিযোগ আছে ওরকম ভাবে? হেফাজত জামাত ইসলামের সংগঠন হিসেবে অভিযোগ আছে, সেটি এখনো কিন্তু বিচারে আসেনি। আর যদি ব্যক্তি বলেন, আওয়ামী লীগের ব্যক্তি জামাত ইসলামের নেতারাও যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত হয়েছেন, বিএনপির নেতারাও হয়েছেন, আওয়ামী লীগের নেতারাও হয়েছেন, এবং সম্প্রতিও একজন আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে দেখলাম তদন্ত করা হয়েছে। এমনকি বর্তমান সংসদের সদস্য, তার বিরুদ্ধেও অভিযোগ তদন্ত হচ্ছে। সুতরাং দল হিসেবে জামাত ইসলাম যখন সিদ্ধান্ত নিয়ে তখন করেছিল, 71-এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, গণহত্যায় পাকিস্তানিদের সহায়তা করেছিল, সে কারণে জামাত ইসলামের বিচারের দাবিটি কিন্তু জনগণের পক্ষ থেকে আসছে, কিন্তু সরকার সেটা করছে না। আর যদি ব্যক্তি বলেন বা নেতা বলেন, তাহলে সব দলের মধ্যেই কিন্তু এই মানে যুদ্ধাপরাধী খুঁজে পাওয়া যাচ্ছে। যে বিষয়টি হচ্ছে যে 2013 সালে, আমার কথা হচ্ছে 2013 সালে যে হেফাজত ছিল, আজকে হেফাজত কতটা পাল্টালো? যদি পাল্টে থাকে সেটি যে কেউ ভুল স্বীকার করে, কি বলে, ভুল স্বীকার করে অনুতপ্ত হয়ে এলে তাকে অনুতপ্ত আর হচ্ছে যে আমরা যেমন হেফাজত বা এই যে কওমি মাদ্রাসা, এত বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসায় শিক্ষার্থী, তাদের উপযোগিতা আছে কি না আছে আমি সেদিকে যেতে চাই না, তাদের তো কেউ বাধা দিচ্ছে না। কওমি মাদ্রাসার প্রসঙ্গে আসলেন, এই যে দাওরায়ে হাদিসের সনদকে স্নাতকোত্তর ডিগ্রি সমমান যে সেটির প্রজ্ঞাপন জারি হয়েছে, হ্যাঁ, এই বিষয়ে আমার মনে কিছু কথা আছে। এই যে মাননীয় প্রধানমন্ত্রী, যে প্রথমত হলো যে মাননীয় প্রধানমন্ত্রী কাদের সাথে বসছিলেন সেদিন? হেফাজতের সাথে কিন্তু বসেননি। হেফাজতের আমির এবং অন্যান্য নেতৃবৃন্দ সেখানে, তিনি বসেছিলেন ওলামা মাশায়েখদের সাথে। এবং সেখানে কেন বসেছিলেন, সেই মিটিংটা কি ছিল? সেই মিটিংটা ছিল যে কওমি মাদ্রাসার স্বীকৃতি তিনি আনুষ্ঠানিকভাবে সেদিন সেটা ঘোষণা করবেন। এবং মাওলানা মোহাম্মদ শফি, তিনি কিন্তু হেফাজতের আমির হিসেবে ওখানে যাননি, তিনি গেছেন এটার জন্য যে কমিটি গভর্নমেন্ট করেছে 2013 সালের আগে। হেফাজতের যে উত্থানটা হলো 2013 সালে, 5ই মে, যেটা শাপলা চত্বরে তাদের সেই জঙ্গি তৎপরতা, যে উচ্ছৃঙ্খল পরিস্থিতি তারা তৈরি করে, তার আগেই কিন্তু তিনি যে মাদ্রাসা, কওমি মাদ্রাসাকে গভর্নমেন্ট একটি যে কমিটি করেছিল যে কওমি মাদ্রাসাগুলোকে সরকারি স্বীকৃতি দেওয়া যায় কিনা, এগুলোকে কীভাবে পরিচালিত হবে, সেই কমিটির চেয়ারম্যান হলেন মাওলানা শফি। এবং সেটি তার পরবর্তী পর্যায়ে হেফাজতের উত্থান, সেই শাপলা চত্বরের ঘটনা,
সামগ্রিক সব কিছুর কারণে সেটি আর সরকারের সাথে কোনো সম্পর্ক তখন আর থাকলো না। তখন সেই ঘটনাগুলো আমরা প্রত্যেকে জানি। কিন্তু তার পরবর্তী পর্যায়ে সরকার এখন আবার এখানে তো যেমন ধরেন একদিকে যখন জঙ্গিবাদ বিশেষ করে হলি আর্টিজানের পরে এটি একটি ভিন্ন রূপে চলে গেল, সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীর আচরণ, এবং সরকার জঙ্গি দমনে কঠোর অবস্থান নিল, সফল হয়েছে। সাধারণ মানুষকে প্রায় নির্মূল হয়েছে দেশে। কিন্তু এখন যেটি দাবি উঠেছে যে সুপ্রিম কোর্টের প্রাঙ্গণ থেকে একটি ভাস্কর্য সরানোর একটা দাবি আছে। এবং বলুন না, আমি বলি, যেমন ধরেন এখন গভর্নমেন্ট এই যে কয়েকদিন আগে সরোয়ার্দী উদ্যানে যে একটি বিশাল সারা দেশের ইমাম মাশায়েখ মসজিদের ইমামদেরকে এনে সৌদি আরব কেন আনলেন, এই প্রোগ্রামটা কেন করলেন এই কারণে, কাজে ধর্মের সাধারণ মানুষকে যাতে জঙ্গিরা কোনোভাবে বিভ্রান্ত করতে না পারে। যে সরকারের বিরুদ্ধে একটি অভিযোগ যারা ধর্ম বিরুদ্ধে সারা পৃথিবীতে, কিন্তু সাথে কিন্তু আমি আসিনি, আমি মাওলানা শফি যাই, আমি আসছি সেই জায়গায়, কারণ সারা পৃথিবীতে যখন এই যাদেরকে ওলামাদেরকে বিশেষ করে যুদ্ধ অপরাধীদেরকে যখন হত্যা করা হয়েছে, আয়োজক ছিল ইসলামিক ফাউন্ডেশন, না ইসলামিক সরকারেরই একটি অংশ প্রতিষ্ঠান, এবং মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন তার প্রধান অতিথি। সেখানে আমি বলছি যখন যুদ্ধ অপরাধীদেরকে বিচার ফাঁসি দেওয়া হলো, তখন আপনি জানেন যে তুরস্ক থেকে শুরু করে বিভিন্ন দেশে যে ইসলামী আলেমদেরকে কিভাবে সরকার ফাঁসি দিচ্ছে, হত্যা করছে নির্বিচারে। অর্থাৎ এই সরকারের কর্মকাণ্ডকে ইসলাম বিরোধী, ধর্মবিরোধী আখ্যায়িত করে একটি অপপ্রচার দেশে বিদেশে ব্যাপকভাবে পরিচালনা করা হচ্ছে। কাজে সরকারের স্বাভাবিক একটি দায়িত্ব যে আমি ধর্মের বিরুদ্ধে কিছু করছি না, আমি ন্যায়ের পক্ষে, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা গ্রহণ করছি, এবং সাধারণ মানুষ যাতে বিভ্রান্ত না হয় তার জন্য আমার ধারণা যে সরোয়ার্দী উদ্যানের এই বিরাট সমাবেশটি তারা করেছিল। এখন ধরেন সরকারের একটা পরিকল্পনা আছে কওমি মাদ্রাসাকে তারা একটা কাঠামোর মধ্যে নিয়ে আসবে, কারণ এগুলো এই যে 14 লক্ষ কওমি মাদ্রাসার ছাত্র আছে, এখানে কোনো ঠিক নেই কারা এখানে পড়ায়, কি তাদের পাঠ্যক্রমের মধ্যে আছে, যারা পড়াশোনা করে বের হচ্ছে তাদের ভবিষ্যৎ কি, তাদের সরকারি কোনো চাকরি বাকরির সাথে যুক্ত না, তারা ওই মাদ্রাসা থেকে পড়াশোনা করে যেভাবে চলে সারা দেশে ওইভাবে। সরকার এটাকে একটি শৃঙ্খলার মধ্যে আনতে চেয়েছে। দীর্ঘদিন যাবৎ আমরা বলছি যে মাদ্রাসা শিক্ষাকে আধুনিকরণ করতে হবে, তো আধুনিকরণের প্রক্রিয়াটা কি, এবং যখন এদেরকে সনদ দেবার সিদ্ধান্ত নেওয়া হলো তখন কিন্তু জামাতের সাথে যুক্ত তাদের ওলামারা কিন্তু এটাকে গ্রহণ করে। দাওরায়ে হাদিসের শরৎকে স্নাতকোত্তর ডিগ্রির সমমান দেওয়ার পর দিয়ে কি এটি আধুনিকায়ন শুরু না, আমি শুধু ওই ডিগ্রিটার কথাও আসছি না, মূল বিষয় হলো এটাকে সনদটাকে সরকারি কাঠামোর মধ্যে আনা, শিক্ষা কার্যক্রম শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। যেমন আমরা আমাদের মাদ্রাসা শিক্ষা বোর্ড আছে, যেগুলো আলিয়া মাদ্রাসা, সেগুলো কিন্তু আলাদা বোর্ড আছে, সেখানে শিক্ষকরা এমপিওভুক্ত, শিক্ষা মাদ্রাসাগুলো এমপিওভুক্ত, এবং সরকারের একটি নিয়ন্ত্রণের মধ্যে সেগুলো পরিচালিত হচ্ছে। কিন্তু কওমি মাদ্রাসা কোনো নিয়ন্ত্রণ নাই, কিন্তু এটাকে আপনি বন্ধ করতে পারবেন না, কারণ তাহলে এই মাদ্রাসা শিক্ষা কিন্তু দীর্ঘদিন যাবৎ চলে আসছে। এখন সরকার যদি এই মাদ্রাসা শিক্ষাকে ধর্মীয় শিক্ষা রেখে এটাকে যদি আধুনিকরণ করা যায়, সেখানে যদি বিজ্ঞান শিক্ষা থাকে, সেখানে যদি আপনার ইতিহাস থাকে, সেখানে যদি অঙ্ক থাকে, তাহলে মাদ্রাসা শিক্ষার যে চরিত্র আমরা আমাদের চোখের সামনে আছে যে অন্ধত্ব তৈরি করে, তাহলে সেই জায়গাটা থেকে আমরা এই শিক্ষার্থীকে সরিয়ে আনতে পারবো বলে আমার ধারণা। এবং সেই লক্ষ্যে কিন্তু এই মাদ্রাসা শিক্ষা বোর্ডটা করা হয়েছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী শফি সাহেব সহ সবাইকে এনেছে একটি মাত্র কারণে, সেই ঘোষণাটি তিনি সেদিন দিবেন। এটি হেফাজতের সাথে কোনো আনুষ্ঠানিক বৈঠক ছিল না, হয়তো হেফাজতের নেতারাই বেশিরভাগ সেখানে উপস্থিত ছিলেন। আমার হাতে 2 মিনিট সময় আছে, আমি দুজনের জন্য ভাগাভাগি করি, আপনার জন্য 1 মিনিট। শেষ কথা, আমি আর প্রশ্ন করলাম না, আমি কুদ্দুস ভাইয়ের সাথে যেটা কি বলে দ্বিমত করার, সেটা হচ্ছে যে এই হেফাজতের যারা আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে বসেছেন আর 2013 সালে যারা এই তাণ্ডব করেছেন, তারা কি একই ব্যক্তি? স্বীকার করেছেন, হ্যাঁ একই ব্যক্তি। যদি একই ব্যক্তি হন, তাহলে আমরা যখন বলি যে জামাত বিএনপি গত 3.5 বছর ধরে তাণ্ডব করেছে, হত্যা বা জ্বালাও পোড়াও করেছে, তাই তাদের সঙ্গেও তো বসা যায়, কারণ তার জাতীয় স্বার্থে, বৃহত্তর স্বার্থে, যদি আগামী নির্বাচন সুষ্ঠুভাবে করতে চাই, যদি একটা দেশের শান্তিপূর্ণ অবস্থান রাখতে চাই, তাদের সাথে বসতে অসুবিধা কি?
কারণ হেফাজত যে তাণ্ডব করেছে তারাও সেই তাণ্ডব করেছে সরকারি ভাষ্য মতে, আমার কোনো ভাষ্য না। তাদের সাথে তো বসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো বিরোধী নেতাকে টেলিফোনে করেছেন বসার জন্য, তিনি তো বসতে চাননি। 2013 সালে এখন তো বসবেন না, এখন তো বসবেন না এই ধরনের কোনো সিদ্ধান্ত আছে বলে আমরা জানি না, নিশ্চয়ই বসবে। আমি হেফাজতের তাদেরকে আমাদের প্রগতি বিরোধী তাদের ভূমিকাকে আমি সমর্থন করছি না, তাদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড, তাদের যে নারীর অধিকার বিরোধী কর্মকাণ্ড, চেতনা বিরোধী যে কর্মকাণ্ড, সেগুলোকে আমরা গ্রহণ করছি না, তাদের আমরা কখনোই সমর্থন করি না। আপনার কাছে ধরেন খুব স্পষ্টভাবে আমি একটা ছোট্ট প্রশ্ন করি, সেটা হলো সুপ্রিম কোর্টের সামনে যে ভাস্কর্য রয়েছে সেটি সরিয়ে দেওয়ার যে দাবি করছে হেফাজতের নেতারা, আপনি কি সেটি কিভাবে নেন, সমর্থন করেন না করেন? তারা যে দৃষ্টিকোণ থেকে দাবি করছে আমি তাকে সমর্থন করি না। ভাস্কর্য এখানে থাকুক, আমি ভাস্কর্যের পক্ষে। আমি সারা দেশে, আমি তো শুরুতেই বলেছি যে পৃথিবীর সমস্ত ইসলামিক কান্ট্রিতে ভাস্কর্য আছে এবং আমাদের দেশে থাকলে অসুবিধা কোথায়? অবশ্যই আমাদের দেশে ভাস্কর্য থাকবে, কেন থাকবে না? নারীদের প্রশ্নে আমি মনে করি এটা কোনো দৃষ্টিকোণ থেকে এটা বিরোধিতার কোনো যুক্তি নেই, কারণ ভাস্কর্য একজন একটা করেছে। না না, ভাস্কর্য মানে সেখানে ভাস্কর্যের যে কোয়ালিটি নিয়ে যে আমরা এটা যদি নান্দনিক না হয় এটাকে আমরা নান্দনিক ভাস্কর্য বলছি যে আমরা শিল্প সৌকর্য না হয় ভাস্কর্যের পক্ষে, ভাস্কর্যের বিপক্ষে তো নই, আমরা ভাস্কর্যের পক্ষে সে কথা তো বলছি। ভাস্কর্যের পক্ষে, কিন্তু এটাকে নিয়ে এটা নির্মাণ, যেমন মৃণাল হক আজকে যেটা বললো যে এতক্ষণ পর্যন্ত আমরা জানছি এটা গ্রিক সেই ভাস্কর্যের সেটাকে এখানে তৈরি করেছে, যেখানে উপর শাড়ি চেপেছি। এখন আজকে সে দেখলাম সে বলছে যে না আমি ওটা না, আমি নিজে নতুন করে বানিয়েছি। এটা নিয়ে নানা বিতর্ক আছে, কিন্তু আমরা ভাস্কর্যের পক্ষে। জি, অনুষ্ঠান শেষ করি এক বাক্যে, আপনার এক বাক্যে, একদম আমাদের হাতে সময় নেই, শেষ কথা। আমরা ভাস্কর্যের পক্ষে, জ্ঞানের পক্ষে, যুক্তির পক্ষে, অন্ধতার বিরুদ্ধে এবং নিয়ন্ত্রণের বিপক্ষে। জি, আপনার শেষ না, আমার কথা হলো যে আমরা ৭১ সালে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য। আমরা সেই আদর্শে অবিচল আছি এবং একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করবার জন্য এর বিরুদ্ধে যারা যারা আছে তাদের সাথে আমাদের লড়াই চলবে। জি, না, নিয়ন্ত্রণ শব্দটা সত্যি গোলমেলে। শেষ করি আজকের মতো অনুষ্ঠান। দর্শক আমাদের সঙ্গে থাকায় আপনাদেরকে অনেক ধন্যবাদ। প্রতি রাত 12টায় আমাদের এই অনুষ্ঠান হয় নিউজ রুম সংলাপ। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।